আমরা কম্পিটিটর অ্যানালাইসিসের ক্ষেত্রে গত ক্লাসে যা দেখেছিলাম তা হচ্ছে যে টেমপ্লেট ছিল আমাদের, সেই টেমপ্লেটে শীট 1 এবং শীট 2, শীট 2টা আমরা করেছিলাম এসইও কোয়াক ডায়াগনোসিস রিপোর্টটা দেখে, এবং শীট 3তে যে বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে আমার কম্পিটিটর যারা তারা তাদের ওয়েবসাইটগুলো কোথায় কোথায় লিঙ্কিং করেছে, সেই ব্যাকলিঙ্কগুলো আমরা মানে সোর্স কোথায়, সেই বিষয়গুলো আমাদের জানার প্রয়োজন আছে। তো যেগুলোকে আমরা অর্থাৎ এখন প্রশ্ন হতে পারে যে ব্যাকলিঙ্ক কি। ব্যাকলিঙ্ক হচ্ছে এক কথায় আপনার ওয়েবসাইটের জন্য একটা ভোটের মতো, সমর্থনের মতো। একটা ব্যাকলিঙ্ক হচ্ছে আপনার ওয়েবসাইটকে এটার জন্য একটা ভোটের মতো কাজ করবে। তো এই ব্যাকলিঙ্ক দিয়ে হয় কি, ব্যাকলিঙ্কটা হচ্ছে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা যখন আমি অন্য একটা ওয়েবসাইটে আমি দিয়ে আসবো, তো রিলেটেড কোনো সাইটে, ভালো কোনো সাইটে দিয়ে আসবো, তখন ওই ওয়েবসাইটটা যে অথরিটি আছে, ওই ওয়েবসাইটের যে ট্রাস্ট আছে, ওই ওয়েবসাইটের যে র্যাঙ্কিং পাওয়ার আছে, সেই র্যাঙ্কিং পাওয়ার আমাদের সাইটে তার সাথে অ্যাটাচ থাকায়, তার সাথে হাইপারলিঙ্কড হওয়ায় আমি হয়তো কিছু অথরিটি, কিছু র্যাঙ্কিং পাওয়ার, কিছু র্যাঙ্কিং জুস আমার ওয়েবসাইটে পাসিং হবে। সব ক্ষেত্রে নয়, কোনো কোনো ক্ষেত্রে। এখন কোন কোন ক্ষেত্রে সেটা হচ্ছে বিষয়। অর্থাৎ ব্যাকলিঙ্ক দুই ধরনের হয় সাধারণত, ডু ফলো ব্যাকলিঙ্ক আর এটা হচ্ছে নো ফলো ব্যাকলিঙ্ক। ডু ফলো ব্যাকলিঙ্ক হচ্ছে যে আমার ওয়েবসাইটটা যখন অন্য একটি ওয়েবসাইটে অ্যাটাচ করার, অর্থাৎ হাইপারলিঙ্ক বা কানেক্টেড যখন হবে, তখন ওই ওয়েবসাইট থেকে যদি ওই ওয়েবসাইটের র্যাঙ্কিং, তারপর অথরিটি, এগুলি যদি পাস হয় তাহলে সেটা হবে ডু ফলো ব্যাকলিঙ্ক। আর যদি এমন হয় যে না, শুধুমাত্র ওই ওয়েবসাইটে আমার সাথে লিঙ্কিং করা, অ্যাটাচ করা, শুধু হাইপারলিঙ্ক করা, কিন্তু তার ওয়েবসাইটের কোনো অথরিটি বা র্যাঙ্কিং জুস বা ট্রাস্ট বা র্যাঙ্কিং পাওয়ার, এগুলো কোনো কিছু পাস হবে না, জাস্ট এটা একটা ব্যাকলিঙ্ক। শুধু কি হবে, যা ওখান থেকে আমার কিছু ভিজিটরই আসলো, আর কিছু না। আর ডু ফলো হচ্ছে যে আমি ভিজিটরও পাচ্ছি ওই ওয়েবসাইট থেকে, এবং ওই ওয়েবসাইটের র্যাঙ্কিং পাওয়ারটাও কিছুটা আমার এখানে পাস হচ্ছে। ওকে, তাহলে ডু ফলো হচ্ছে দুটা জিনিস পাচ্ছি। ডু ফলোতে কি কি পাচ্ছি আমরা? একটা হচ্ছে ভিজিটরও পাচ্ছি, আবার র্যাঙ্কিং পাওয়ারও আমার এখানে আসতেছে। আর নো ফলো হচ্ছে যেখানে র্যাঙ্কিং কোনো পাওয়ার আসছে না, শুধুমাত্র আমি ভিজিটর পাচ্ছি হয়তোবা। ঠিক আছে, এখন ব্যাপারটা হচ্ছে যে র্যাঙ্কিং পাওয়ার যদি আমি পাই, তাহলে যদি ওই ওয়েবসাইটটা খারাপ হয়, তাহলে ওই ওয়েবসাইটের একটা খারাপ ওয়েবসাইটে আপনার ওয়েবসাইটটা লিঙ্কিং থাকার কারণে পেনাল্টিটাও আপনাকে পেতে হবে। মানে অর্থাৎ ব্যাপারটা এরকম না যে লিঙ্কিং থাকলে শুধু ভালো জিনিসটাই আপনি পাবেন, ভালোটাও পাবেন, মন্দ হলে মন্দটাও পাবেন, দুইটাই পাবেন। এই জন্য আমাদের যেটা করতে হবে যে কোনো জায়গায় এই জন্যই ব্যাকলিঙ্ক করলেই হবে না। এই জন্য আমাকে ব্যাকলিঙ্ক করতে হলে কি করতে হবে? সচেতন থাকতে হবে, তাই না? তা না হলে কি করতো মানুষ? শুধু র্যাঙ্কিং পাওয়ার জন্য শুধু কি করতো? তাহলে ডু ফলো করতো, তাই না? নো ফলো করতো না। বিষয়টা এরকম হতো না? আচ্ছা, এই জন্যই আমাদের যেটা করতে হবে, ব্যাকলিঙ্ক অর্থাৎ অন্য ওয়েবসাইটের সাথে আমাদের ওয়েবসাইটে হাইপারলিঙ্ক করার সময় আমাদেরকে অনেক কিছু বিবেচনা করতে হবে। যাই হোক, তো আমরা ব্যাকলিঙ্ক তো করবো পরে। আগে আমরা এটা জানতে হবে যে আমার কম্পিটিটর যারা আছে, আমার কম্পিটিটররা কোথায় কোথায় ব্যাকলিঙ্ক করার কারণে এখন সে পাওয়ারফুল হয়েছে, তাই না? তো যাই হোক, আমরা এখানে আমাদের যে টেমপ্লেটটা আছে, এই টেমপ্লেটটাতে আমাদের বেশ কিছু আমরা এখানে বক্স রেখেছি। এখানে আপনার বিভিন্ন কম্পিটিটর থাকবে না, যেমন টপ 5, টপ 10, এক একজনের জন্য এক একটা কি হবে, এভাবে বক্স হবে। আর এখানে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এখানে ডেমো হিসেবে হয়তো 5-6টা ঘর এখানে আছে, কিন্তু জিনিসটা কিন্তু এটা আসলে অনেক বড় হবে। কারণ কারো ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক যদি হয় 100, তাহলে ঘর কি হবে? 100টা ঘর হবে। তো এখন 100টা ঘর তো আর এখানে
দিতে গেলে জিনিসটা অনেক বড় হয়। এই জন্য ডেমো হিসেবে এখানে 5-6টা ঘর দিয়েছি, প্রথম কম্পিটিটরের ডেমো হিসেবে 5-6টা ঘর দিয়েছি, দ্বিতীয় কম্পিটিটরের, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, তো মূল বিষয় যেটা সেটা হচ্ছে যে আমাকে বুঝতে হবে আমার কম্পিটিটর যেখানে যেখানে ব্যাকলিঙ্ক করলো সেটা আসলে কতটা অ্যাপ্রোপ্রিয়েট, এটা আমাকে বুঝতে হবে, কতটা কোয়ালিটি সম্পন্ন, কতটা রিলেটেড, কতটা ট্রাস্টেড। ওকে, সো এই বিষয়গুলো আমরা কিভাবে বুঝতে পারবো? তার আগে আমরা দেখেন এখানে একটা ঘর আছে, এখানে তো কম্পিটিটরে আমরা ইউআরএল দিবই, নাম্বার অফ ব্যাকলিঙ্কস, মানে তার কতগুলো ব্যাকলিঙ্কস আছে, সে কতগুলো ব্যাকলিঙ্ক তৈরি করেছে। ওকে, এবং ওই ব্যাকলিঙ্কগুলোর মধ্যে কতগুলো ডু ফলো আর কতগুলো নো ফলো, এবং সে যেখানে যেখানে ব্যাকলিঙ্ক করেছে সেই সকল পেজ র্যাঙ্কটা কত সেটা, আর এখানে হবে সেই ব্যাকলিঙ্কের লিঙ্কটা মানে অ্যাড্রেসটা। ক্লিয়ার? তাহলে এটা সম্পর্কে বক্সটা। আচ্ছা, তো চলুন আমরা ব্যাকলিঙ্ক জানার জন্য আমরা অনেক টুল রয়েছে, তার মধ্যে আজকে যেটা মেইনলি ফোকাস দিব সেটা হচ্ছে মানে ব্যাকলিঙ্কের কোয়ালিটিটা সম্পর্কে আগে জানতে হবে। তো এটার জন্য আমরা অনেক টুল ইউজ করতে পারি, তার মধ্যে একটা টুল আছে ম্যাজেস্টিক এসইও নামে একটি টুল রয়েছে। সো এটা অনলাইন টুল। তাছাড়া আপনি চাইলে ম্যাজেস্টিকের কি করতে পারেন, প্লাগইনস অর্থাৎ ব্রাউজার প্লাগইনসটাও আপনি চাইলে ব্যবহার করতে পারেন। তো আমি ম্যাজেস্টিকের ব্রাউজার প্লাগইনস অর্থাৎ যার নাম হচ্ছে ম্যাজেস্টিক ব্যাকলিঙ্ক অ্যানালাইজার, আমি এটা এখন অ্যাড করে নিচ্ছি আমাদের ব্রাউজারে। আমরা এখন ক্রোমে আছি, এই জন্য ক্রোমেরটা আমরা ইনস্টল করছি। আপনি যদি অন্য কোনো ব্রাউজারে থাকেন তাহলে সেই ব্রাউজারের জন্য খুঁজে নেবেন যে ম্যাজেস্টিক ব্যাকলিঙ্ক অ্যানালাইজার ফর ধরেন ফায়ারফক্স বা অন্য কোনো ব্রাউজার। আচ্ছা, দেখেন এটা ইনস্টল হওয়ার পরে একটি আইকন এখানে চলে এসেছে। আচ্ছা, এটা হচ্ছে তাহলে আমাদের সেই প্লাগইনসটা ইনস্টল করলাম। আর যদি আপনি যদি চান যে না আমি অনলাইন টুলটা ব্যবহার করব, তাহলে চলে আসতে হবে সরাসরি এই অ্যাড্রেসে। ওকে, এই অ্যাড্রেসে আসতে হবে। তো আমি আপাতত যেটা করব সেটা হচ্ছে আমি অনলাইন টুলটা দিয়ে দেখি, বা আপনি চাইলে এটা দিয়েও দেখতে পারবেন। এটা দিয়ে কীভাবে দেখবেন, মানে আপনি যার ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস করতে চাচ্ছেন তার ওয়েবসাইটে গিয়ে জাস্ট এই আইকনটাতে ক্লিক করলেই আপনার এখানে একটা বক্স চলে আসবে, রিপোর্ট। ওকে, তো ধরুন কথার কথা আমি যে কোনো একটা সাইটে আমি যাই ব্যাকলিঙ্ক জানার বা বোঝার। তো যদি এরকম হয় যে ধরে নিচ্ছি যে এটা হচ্ছে আপনার কম্পিটিটর। ওকে, ধরে নিই যে আপনি এই কিওয়ার্ডে কাজ করতে চাচ্ছেন। সো এখন আমি এর লিঙ্কটা কি করব, এখানে দিয়ে দিব, ওর হোম পেজের লিঙ্কটাই দিয়ে দিচ্ছি। তো এবারে এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে ইউজ ফ্রেশ ইন্ডেক্স আর একটা হচ্ছে ইউজ হিস্টোরিক ইন্ডেক্স। তো আমরা ফ্রেশ ইন্ডেক্সটা ব্যবহার করব, কারণ ফ্রেশ ইন্ডেক্সটাতে যেটা হয় গত 3 মাসের ফ্রেশ রিপোর্টটা আপনাকে দেখাবে, আর হিস্টোরিক ইন্ডেক্সটা হচ্ছে একেবারে শুরু থেকে দেখাবে যে শুরু থেকে এখন পর্যন্ত কতগুলো ব্যাকলিঙ্ক। তো আমার মতে এটা দেখার চাইতে এটা দেখাটা বেশি ভালো, কারণ এই ক্ষেত্রে অনেক সময় যেটা হয় যে কিছু কিছু ব্যাকলিঙ্ক হয় যেটা ডেড হয়ে যায়, তো ডেটগুলোও এখানে সংখ্যাটা দেখাবে। সো আমার মনে হয় লাইভ যেগুলো আছে সেগুলোই দেখা উত্তম হবে, এই জন্য ইউজ ফ্রেশ ইন্ডেক্সটাই ব্যবহার করছি। যাই হোক, এবার এন্টার বাটনে চাপ দেব। সো এন্টার বাটনে আমি চাপ দিলাম। চাপ দেওয়ার পরে যেটা হবে সেটা হচ্ছে দেখেন দুটো জিনিস পাচ্ছেন, একটা হচ্ছে ট্রাস্ট ফ্লো আর একটা হচ্ছে সাইটেশন ফ্লো। ওকে, ট্রাস্ট ফ্লো আর একটা হচ্ছে সাইটেশন ফ্লো। এখন ব্যাপারটা হচ্ছে ধরেন এই ওয়েবসাইটটা যে কিনা টপে আছে, বা ধরেন আমি যে এই ওয়েবসাইটটাই প্রথম পেজে আছে, মনে হয় 5 কি 6 নাম্বার পজিশনে আছে। সো তাহলে প্রথম পেজে যেহেতু আছে তাহলে ওয়েবসাইটটা মোটামুটি কি আশা করা যায় কিছুটা ভালো, তাই না? এখন প্রশ্ন হচ্ছে ধরে নিচ্ছি এখন সে ভালো, বাট সামনের যে দিনগুলো আসবে তখন সে কতটা ভালো থাকতে পারবে সেটাও একটা প্রশ্ন।
তাই না? এখন আপনি তো ভেবে নিলেন ও তো র্যাঙ্কে আছে, তাহলে ও যেখানে যেখানে ব্যাকলিঙ্ক করেছে আমিও সেখানে সেখানে গিয়ে কি করব, ব্যাকলিঙ্ক করব। দ্যাটস মিন আমরা ফলো করব তাকে, তাই না? বিষয়টা এরকম হবে না? এখন আপনি তাকে ফলো করলেন, ঠিক আছে, র্যাঙ্কে যাওয়ার জন্য, কিন্তু এমন যদি হয় যে সে যেটা করেছে যে কোনো ব্ল্যাক অ্যাড এসইও করেছে, আই মিন সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিং এর জন্য সার্চ ইঞ্জিনের অ্যালগোরিদমকে ভায়োলেট করে এমন কোনো রুলস অ্যাপ্লাই করে সে কি করলো, সাময়িক সময়ের জন্য র্যাঙ্কে আসলো। হতে পারে না? হতেই তো পারে। সো এক্ষেত্রে এমনও তো হতে পারে যে এই ওয়েবসাইটটা এরকম সার্চ ইঞ্জিনের রুলসকে ভায়োলেট করে কোনো কি করলো, ব্ল্যাক হ্যাট এসইও করে আপাতত সে হয়তো বা র্যাঙ্কে আছে। তো এই জন্য কোনো ওয়েবসাইট র্যাঙ্কে আছে তার মানে এই নয় যে এটা সামনের দিনগুলোতেও র্যাঙ্কে থাকার অনেক সম্ভাবনা আছে। বিষয়টা এরকম সব ক্ষেত্রে হবে, নাও হতে পারে। এই জন্য আমার কি করতে হবে, কনফার্ম হতে হবে যে এই ওয়েবসাইটটা তার সামনের দিকে কোনো পেনাল্টিতে পড়ে যাওয়ার কোনো চান্স আছে কিনা এটা বোঝা উচিত আগে। সেই জন্য আমরা যেটা করব এটা খুব সহজেই বুঝতে পারবো। তো পেনাল্টিতে পড়ার চান্স অনেক কারণই হয়, তার মধ্যে একটি কারণ হচ্ছে ব্যাকলিঙ্ক। তো এটা কিভাবে বুঝবো যে এই ওয়েবসাইটের সামনে দিনগুলোতে পেনাল্টিতে পড়তে পারে কি পারে না? অর্থাৎ এই ওয়েবসাইটের ব্যাকলিঙ্কের প্যাটার্ন, ব্যাকলিঙ্কের কোয়ালিটি বা ব্যাকলিঙ্কের প্রোফাইল তা ভালো কি না। ওকে, কিভাবে বুঝবো? চলুন, আমি কিন্তু দেখি নাই সে কোথায় কোথায় ব্যাকলিঙ্ক করেছে, কিচ্ছু দেখি নাই, কিচ্ছু জানি না, তাই না? কিন্তু কিচ্ছু না দেখে না জেনেও আমরা বলে দিতে পারবো। কিভাবে? দেখেন, তার ট্রাস্ট ফ্লো হচ্ছে 16 এবং সাইটেশন ফ্লো হচ্ছে 30। তো 30 সাইটেশন ফ্লো মানে আই মিন তার টোটাল ব্যাকলিঙ্কসের একটা স্কোরিং দেখাচ্ছে, আর এটা ট্রাস্ট ফ্লো হচ্ছে যে তার ব্যাকলিঙ্ক তো করলো ঠিক আছে, কিন্তু ব্যাকলিঙ্কের কতটা কোয়ালিটি ট্রাস্ট আছে। তো যেটাকে আমরা এভাবে ক্যালকুলেট করতে পারি, যেটা আমি দেখি তো আমার গুগল ড্রাইভে আছে কিনা কোনো ফাইল। আচ্ছা, দেখা যাচ্ছে নাকি এটাকে অন্য কোথাও নিয়ে যাব? ওয়ার্ডে নিয়ে যাই কপি করে, হ্যাঁ, তাহলে ভালো মতো দেখা যাবে। আচ্ছা, ওয়ার্ড কোথায়? এই যে। সো ঠিক আছে। আচ্ছা, সো এটা আমরা কিভাবে বুঝবো? আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ট্রাস্ট রেশিও ক্যালকুলেট করতে হবে। তো ট্রাস্ট রেশিওটা কিভাবে ক্যালকুলেট করতে হয়? ট্রাস্ট ফ্লোকে সাইটেশন ফ্লো দিয়ে ভাগ করব। ওকে, যেমনটা এখানে থেকে পাচ্ছেন, দেখেন ট্রাস্ট ফ্লোটা ট্রাস্ট রেশিওটা কিভাবে বের করব? ট্রাস্ট ফ্লোটাকে সাইটেশন ফ্লো দিয়ে ভাগ করে দিব। ওকে, তাহলে যদি 16কে 30 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 1.5 হয়ে যাবে। 1 তো কখনোই হতে পারবে না। 16কে আমরা ভাগ করে দিচ্ছি 30 দিয়ে, 0.53। ওকে, আচ্ছা, এর মানে কি? এর মানে হচ্ছে যে কোনো ওয়েবসাইট সামনের দিনগুলোতে পেনাল্টিতে পড়ে যাওয়ার যে বিষয়টা, একটা সম্ভাবনা, সেটা হচ্ছে যে যার সাইটেশন ফ্লো যত হবে তার অর্ধেকের চাইতে কম যদি কারো ট্রাস্ট ফ্লো হয়, তার মানে তার ব্যাকলিঙ্কের প্যাটার্ন বা প্রোফাইল খুব একটা ভালো না, এবং এই জন্য সে হয়তো একটা পেনাল্টিতে পড়ে যেতে পারে। তো কাজেই আমার কি তাহলে উচিত হবে ওই ধরনের কম্পিটিটরের কোথায় কোথায় ব্যাকলিঙ্ক করেছে সেই এবং সেই জায়গাটাতে আমার ব্যাকলিঙ্ক করাটা উচিত, কি বুদ্ধিমানের কাজ হবে? হবে না। তাহলে আমরা কি বুঝতেছি? তো যেটা হচ্ছে যে মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার ট্রাস্ট রেশিও মিনিমাম 0.5, মিনিমাম। যত বেশি হবে সেই ওয়েবসাইটের ব্যাকলিঙ্কের কোয়ালিটি, ব্যাকলিঙ্ক প্রোফাইল তত বেশি ভালো, তাই না? তাহলে বিষয়টা যদি এমন হতো, আমি আরো একটা ওয়েবসাইটের আপনাদেরকে দেখাই। তো এই ওয়েবসাইটের ব্যাকলিঙ্কের যে রেজাল্ট আসলো সেটা 0.53। তাহলে
যে ওয়েবসাইটের ট্রাস্ট রেশিও ধরেন 0.8 বা 0.9 বা 1 বা 1-এর চাইতেও বেশি, যদি 1-এর চাইতে বেশি হয় দ্যাটস মিন মানে ওটা অনেকই ভালো একটা সাইট, মানে ব্যাকলিংকের ক্ষেত্রে ভালো সে। ওকে, মিনিমাম হচ্ছে 0.5। তো আমার মনে হয় মিনিমাম জিনিসটা কখনোই ভালো হয় না, তাই না? 100-তে 33 জিনিসটা হচ্ছে মিনিমাম। 33টা খুব কি ভালো আপনার কাছে মনে হয়? ওটা একদম মিনিমাম। সো কি বোঝা যাচ্ছে এই ওয়েবসাইটের ব্যাকলিংকের প্রোফাইলটার কোয়ালিটিটা একদম মিনিমাম লেভেলের, তাই না? তাহলে আমি মোটামুটি বুঝলাম যেরকম মিনিমাম লেভেলের ব্যাকলিংক থাকা সত্ত্বেও সে র্যাঙ্কে আসতে পেরেছে। এর দ্বারা কি বুঝতেছি তাহলে? তার মানে আমি কোয়ালিটি ব্যাকলিংক করলেই এখানে আসার একটা ভালো চান্স আছে। এবং আমি গত ক্লাসগুলিতে আপনাদেরকে যা বুঝিয়েছি যে কিভাবে বুঝবেন যে আপনি এখানে র্যাঙ্কে আসতে পারবেন, তার সাথে আজকের এই বিষয়টা যদি সংযোজন করি, হ্যাঁ, তাহলে তার সাথে ওই আজকের বিষয়টা যদি সংযোজন করি, তাহলে কিন্তু আস্তে আস্তে আপনি আরো নিশ্চিত হয়ে যাচ্ছেন যে আপনি আসলে র্যাঙ্কে যাওয়ার কনফিডেন্স লেভেলটা আরো বেড়ে যাচ্ছে। আমি পারবো কি পারবো না, তাই না? বিষয়টা এরকম হবে। তো যাই হোক, এই কিওয়ার্ডটাতে যদি র্যাঙ্কে আসতে চান, সেই ক্ষেত্রে যেটা হবে, তার ব্যাকলিং প্রোফাইলটা যেহেতু খুব একটা ভালো না, তো আমরা আশা করতে পারি যে আমরা হয়তো কোয়ালিটি ব্যাকলিং করলে অন্তত ব্যাকলিংকের পাওয়ার দিয়ে কিছুটা ওকে সামনে আনবো না, আমরা সামনে চলে আসতে পারবো, তাই তো? আচ্ছা, গেল। তো আর আরেকটা ব্যাপার হচ্ছে এই যে এই টুলটা কিন্তু আপনাকে প্রতিদিন ফ্রি হওয়ার কারণে একটা লিমিটেড টাইম পর্যন্ত ইউজ করতে দিবে, ঠিক আছে? সো বারবার ইউজ করলে হয়তো আপনাকে বলবে যে ইউর লিমিট হ্যাজ বিন ক্রসড ফর 24 আওয়ার্স, এরকম হতে পারে। যাই হোক, তো ওটা দেখে ঘাবড়ানোর কিছু নাই। অ্যানোনিমক্স নামে একটা প্লাগইনস রয়েছে, অ্যানোনিমক্স ফর ধরেন আপনার ব্রাউজারের নাম লিখে দিতে পারেন, ফর ধরেন ক্রোম, CHROME ক্রোম, হ্যাঁ, এরকমভাবে এই যদি আপনি এই মানে আইপি চেঞ্জারের এই প্লাগইনসটা যদি আপনি আপনার ব্রাউজারে ইনস্টল করে নেন, তারপরে যেটা হবে আপনি হয়তো বা আইপিটা এখান থেকে জাস্ট ক্লিক করে চেঞ্জ করে কিছুটা কাজ করে নিতে পারবেন। এই যে দেখেন, এইভাবে এই জায়গাটাতে কি হবে, একটা আইকন তৈরি হবে, এখানে ক্লিক করার পরেই সে বিভিন্ন কান্ট্রি দেখাবে, যে USA, UK, অস্ট্রেলিয়া। যখন যে কান্ট্রিতে ক্লিক করবেন তখন, হ্যাঁ, VPN এর মতো, অর্থাৎ ওই কান্ট্রির আইপি হিসেবে তখন ব্রাউজার কাজ করবে। আর তখন সে ভাববে যে আপনি এখন আর বাংলাদেশ থেকে না, আপনি হয়তো বা USA থেকে আবার ব্যবহার করতে পারবেন। বিষয়টা এরকম হবে, রিলোড দিয়ে আবার ব্যবহার করতে পারবেন। ওকে, সো এটা লিমিট নিয়ে আপনাকে এত চিন্তা করতে পারেন। আর আপনি তো একদিনে তো আর 100 ওয়েবসাইট চেক করবেন না, হয়তো 2টা 4টা 5টা 10টা করবেন, তাই না? তাহলে এটার সমাধানটা হচ্ছে এইটা, অ্যানোনিমক্স এই প্লাগইনসটা। আমি এখন আর ইনস্টল করছি না। সো এই হলো বিষয়। তারপর আরেকটা বিষয় আমরা এখন যেটা দেখব, যে দেখেন এই ওয়েবসাইটটার কিছু বিষয় আছে, এক্সটার্নাল ব্যাকলিংকস, মানে কতগুলো ব্যাকলিংকস তার আছে, 154টা ব্যাকলিংকস, তাই না? মানে গত 5 বছরে তার এতগুলো ব্যাকলিংক আছে, কিন্তু গত 90 দিনের পরিসংখ্যানে যা দেখতেছি 154টা ব্যাকলিংকস তার আছে। সো আমরা কি করতে পারি, এখানে তার সেই ব্যাকলিংকসের সংখ্যাটা আমরা কি করতে পারি, এখানে বসায় দিতে পারি, তাই না? এখানে আমরা বসিয়ে দিব। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, এখানে লেখা আছে রেফারিং ডোমেইন বা রেফারিং আইপিস, রেফারিং সাবনেট ইত্যাদি ইত্যাদি। তো এখানে যে বিষয়টা, ধরেন কোনো ওয়েবসাইটের এক্সটার্নাল ব্যাকলিংক ধরেন কথার কথা এখানে আছে 2000। এখন 2000 দেখে আপনি মানে ঘাবড়ানোর প্রয়োজন নাই যে এটার তো 2000 ব্যাকলিংক, এখন আমি কিভাবে এত ব্যাকলিংক কিভাবে করবো আমি, তাই না? তার 2000 থাকুক আর 200 থাকুক আর বা 20টাই থাকুক, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে তার রেফারিং আইপি। ওকে, আইপিটা কি, অর্থাৎ 40টা ওয়েবসাইটে তার 154টা ব্যাকলিংক আছে। তার মানে বিষয়টা কি, যে এমন হতে পারে কোনো একটা ওয়েবসাইটের 5টা আর্টিকেলেই তার এই ওয়েবসাইটের লিঙ্ক আছে, 5বার আছে, তাই না? তো ব্যাপারটা হচ্ছে কি, একটা ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস, ইউনিক আইপি অ্যাড্রেস একটাই হয়, একটা ওয়েবসাইটের ইউনিক আইপি অ্যাড্রেস একটাই হয়। তো গুগল যেটা করে যে একটা আইপিতে আপনার ব্যাকলিংক, একটা আলাদা আলাদা ইউনিক আইপিতে যদি ব্যাকলিংক থাকে, সেটাকে সে বেশি গুরুত্ব দিয়ে থাকে। ধরেন এক লোক 20টা ভোট দিল, হ্যাঁ, জাল ভোট দিল, 20টা ভোট দিল। এখন 20টা জাল ভোট দিল, সে ঠিক আছে, কিন্তু যদি আমি ট্রু অ্যাকচুয়াল ক্যালকুলেশনে যাই, তাহলে কিন্তু 20টা না, ওটা একটাই, তাই না? সো হ্যাঁ, বিষয়টা এরকম।
তো এটা এরকমই হলো যে এই মূলত তার কিন্তু ইউনিক আইপি কিন্তু 40টা। সো আপনাকে দেখতে হবে যে রেফারিং আপনার যে আইপিটা কত। তো যেহেতু 40টা ইউনিক আইপিতে তার ব্যাকলিঙ্ক, তাহলে আমি অন্তত এটা দেখে খুব একটা যদি নাও আমরা চিন্তা করি, এটা নিয়ে যেটা বুঝতেছি, আমি যদি ইউনিক আলাদা আলাদা 40টা ওয়েবসাইটে যদি আমি করতে পারি ব্যাকলিঙ্ক, তাহলে আমাদেরও রেফারিং আইপি কত হবে? 40 হবে। বুঝে গেছে বিষয়টা? এক আইপিতে একাধিক ডোমেইন হবে কি না, এখানে বিষয়টা হচ্ছে যে একই আইপিতে যেটা হয় যে ধরেন আপনি একটা হোস্টিং কোম্পানি থেকে একটা হোস্টিং নিলেন, হোস্টিং তো বুঝেন, সার্ভার স্পেস, ওয়েব সার্ভার। ওই ওয়েব সার্ভারে যতগুলো আপনি ডোমেইন অ্যাড করবেন সবগুলি কিন্তু একই আইপিতেই হোস্ট থাকবে। একই আইপিতে হোস্ট থাকবে না? ধরেন একটা বাসা, 5তলা বাসা, সার্ভারের আইপি থাকবে, আমাদের যেটা দেওয়া হবে সেটা তো আমার ডোমেইন দুইটার জন্য। হ্যাঁ, ডোমেইনের একটা আইপি থাকে আর সার্ভারেরও কিন্তু আলাদা একটা আইপি থাকে। তো যাই হোক, তো আপনি সাধারণত ডোমেইন হোস্টিং আমরা তো হয়তো একই প্রোভাইডারের কাছ থেকে নিই, একই প্রোভাইডারের কাছ থেকে নিলে কিন্তু আইপি ওই একই হচ্ছে, তাই না? বিষয়টা এরকম হয়। যাই হোক, তো মূল বিষয়টা হচ্ছে যে আপনার ইউনিক আইপি সংখ্যাটা দেখাটা সবচেয়ে বেশি জরুরি। ব্যাকলিংকটা দেখবেন আপনি, কিন্তু তার চেয়ে বেশি জরুরি আইপিটা। ওকে, তো যাই হোক, তাহলে এতে কি বুঝলাম, এই ওয়েবসাইট সম্পর্কে কি বুঝলাম? তার মানে যেহেতু তার রেফারিং ইউনিক আইপি মাত্র 40টা, তাহলে আমি আশাই করতে পারি যে আমি এই কটা ব্যাকলিংক আমি করতে পারবো। দিনে একটাও যদি করি, 30 দিনে 30টা করতে পারবো না? হ্যাঁ, তাহলে সম্ভব, তাকে ধরা অবশ্যই সম্ভব আমাদের। আচ্ছা, এরপর যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে কোথায়, আচ্ছা রেফারি না দেখার দরকার সবই আছে, তবে আইপিটাকেই বেশি প্রাধান্য দিচ্ছি আমরা। রেফারিং ডোমেইন হচ্ছে একটু ভুল বলেছি আমি, যে 41টা ডোমেইন রেফার করেছে, 41টা ডোমেইন রেফার করেছে, ওই 41টা ডোমেইন থেকে ব্যাকলিংক পেয়েছে 154টা। ওকে, বিষয়টা এরকম। আচ্ছা, আমরা আগের টুলসগুলোতে যেটা দেখতেছি যে আমাদের ডোমেইনটাকে বিবেচনা করতাম, আইপি না, আইপি ডোমেইনটাকে বিবেচনা করতাম। একটা ডোমেইনই তো একটা ওয়েবসাইট যায়, সেক্ষেত্রে মানে ডোমেইন কয়টা ডোমেইনে সে ব্যাকলিংক করেছে, কয়টা সেটা কি কাউন্ট করছি আমরা? হ্যাঁ, সেক্ষেত্রে এখানেও কি ডোমেইনটা দেখবো নাকি আইপিটা? না, আমরা ডোমেইনটা দেখবো, ঠিক আছে, কিন্তু আসলে ওই আইপিটাই কিন্তু মেইন। গুগল কিন্তু কাউন্ট করে আইপি, ঠিক আছে? সো আইপি ওখান দিয়ে, আচ্ছা ঠিক আছে, বসেন ওখানে। তো বুঝে গেছি বিষয়টা। আচ্ছা, তো এরপর আমি যে জিনিসটা দেখাবো, হ্যাঁ হ্যাঁ, আইপি বা রেফারিং ডোমেইন যেটাই দেখেন, আমার মতে আর কি আইপিটা দেখা উচিত, ঠিক আছে? ডোমেইনগুলি মেইনলি লাস্টে ফাইনালি কিন্তু সে ডিটেক্ট করে ওই আইপিটাই। হ্যাঁ, কিন্তু মানে সার্চ ইঞ্জিন কিন্তু ডোমেইন বোঝে না, ডোমেইনটা কিন্তু একটা আইপির আন্ডারে থাকে। হ্যাঁ, মূলত আইপি অ্যাড্রেসটাকে কাউন্ট করে। এটা হ্যাঁ, ভালো প্রশ্ন। ধরেন আপনি একটা কোম্পানি থেকে হোস্টিং নিলেন, এখন ওই কোম্পানিতে ওই হোস্টিংয়েই আবার 2টা ডোমেইনও কিনলেন, তাহলে 2টার কিন্তু আইপি কিন্তু একটাই, তাই না? তো এরকম হবে। ওকে, তো হতে পারে কোনোটার হয়তো বা একাধিক আছে, এরকম। আচ্ছা, তো যাই হোক, এবার আমরা আরো একটা ওয়েবসাইটের ব্যাকলিংক এখানে অ্যানালাইজ করার চেষ্টা করি, দেখি তো কি হয়। এটা নিঃসন্দেহে বলা যায় যে তাদের ট্রাস্ট রেশিওটা 1-এর উপরে, তাই না? তাহলে আপনারা ইজিলি এখন তাহলে যে কোনো কম্পিটিটরের ব্যাকলিংক প্রোফাইল দেখেন, ব্যাকলিংক দেখানো নাই, না দেখি মোটামুটি গেস করতে পারছেন যে এর ব্যাকলিংকের কোয়ালিটি ভালো আর এর খারাপ, এই জন্য একে ফলো করা উচিত আর একে ফলো করা উচিত না, নাকি? খুব ইজিলি করা যাচ্ছে। আচ্ছা, এবার আমরা যেটা করব, দেখেন আরেকটা বিষয় আছে, তো সেটা হচ্ছে কি, যে ব্যাকলিংক যখন আমাদের কম্পিটিটর যারা, তারা যখন ব্যাকলিংক করে, তাদের এই ব্যাকলিংকের বিষয়টা যেটা হয়, কিছু বিষয় রয়েছে যে ব্যাকলিংকের কোয়ালিটি ইনশিওর করতে হবে। ওকে, ব্যাকলিংকের কোয়ালিটি ইনশিওর করতে হবে। সেটা কি কোয়ালিটির ক্ষেত্রে, যে ধরেন কেউ ইরিলিভেন্ট কোনো সাইটে ব্যাকলিংক করলো, মানে রিলেটেড না, অর্থাৎ তার ওয়েবসাইট যে ইন্ডাস্ট্রির, হেলথ ইন্ডাস্ট্রির, এখন সে ব্যাকলিংক করছে টেকনোলজি ইন্ডাস্ট্রিতে,
তো সেক্ষেত্রে সেটা কি লো কোয়ালিটি ব্যাকলিংক বলে বিবেচিত হবে। ওকে, বিষয়টা এরকম হবে। তাহলে যদি কারো ব্যাকলিংক এরকম হয় যে ইরিলিভেন্ট সাইটে, তাহলে ওটা লো কোয়ালিটি ব্যাকলিংক, তাহলে আমার ওই ওয়েবসাইটে ব্যাকলিংক করাটা উচিত হবে না। ওকে, তারপর হচ্ছে যে ওয়েবসাইটে ডুপ্লিকেট কন্টেন্ট আছে, ওকে, যে ওয়েবসাইটে ডুপ্লিকেট কন্টেন্ট রয়েছে, তো যেটা বলছিলাম, যে ওয়েবসাইটে ধরেন ডুপ্লিকেট কন্টেন্ট, হ্যাঁ ছাড়েন, সমস্যা নেই, এটা ছাড়েন, আমি জোরেই বলবো। তো যে ওয়েবসাইটে ডুপ্লিকেট কন্টেন্ট রয়েছে, হ্যাঁ, কপি পেস্ট কোনো জায়গা থেকে কন্টেন্ট দিয়েছে, এমন ওয়েবসাইটে ব্যাকলিংক আমরা করব না। কারণ তার যেহেতু ডুপ্লিকেট কন্টেন্ট, তাহলে গুগল তাকে নিশ্চয়ই পছন্দ করবে না। আর গুগল যাকে পছন্দ করে না, তার ওয়েবসাইটে আমাদের ব্যাকলিংক করাটা কি ঠিক হবে? হবে না। তো আমাদের যেটা করতে হবে, যে ওয়েবসাইটের ডুপ্লিকেট কন্টেন্ট আছে ও সেই ওয়েবসাইটে আমরা ব্যাকলিংক করব না। ধরুন এই prevention.com, তাদের যে কোনো একটা আর্টিকেলে যদি আমরা যাই, আমরা একটু চেক করে দেখব ডুপ্লিকেট কন্টেন্ট কিনা, সেটা চেক করার অনেক পদ্ধতি আছে, প্লাগারিজম চেকার টুল আছে বিভিন্ন ধরনের। সো আমরা সেগুলি দিয়ে চেক করতে পারি অনেকভাবে। তো আমরা হ্যাঁ, তার ওয়েবসাইটটাতে আর্টিকেলগুলো কি ডুপ্লিকেট কিনা সেটা অনেকভাবে চেক করা যায়। আমি যে একদম সবচেয়ে সহজ পদ্ধতিটা একটু দেখাই, সেটা হচ্ছে যে আমরা জাস্ট এখান থেকে একটা লাইন কপি করব, ঠিক আছে? কপি করে আমরা সার্চ ইঞ্জিনে এভাবে দিব এবং দিয়ে ইনভার্টেড কমার ভিতরে পুরোটা লাইনকে এভাবে দিয়ে দিব। ওকে, তাহলে এক্সাক্ট রিপোর্টটা দেখাবে। দেখেন আর কোনো ওয়েবসাইট আসে নাই, তার মানে কি এই লেখা বা এই আর্টিকেল আর কোনো সাইটে নাই, তার মানে এটা কি তাহলে ইউনিক আর্টিকেল। হ্যাঁ, হ্যাঁ, ওয়ার্ডের কারণে এরকম হয়, কিন্তু যাই হোক এক্সাক্ট এরকম নাই, থাকলে দেখে তো, তাই না? আচ্ছা, যাই হোক, তো যেহেতু এছাড়া আপনারা বিভিন্ন ধরনের প্লাগারিজম চেকার আছে, চেকার টুল দিয়েও চেক করতে পারেন, যেমন copyscape.com আছে, এরকম আরো স্মল এসইও টুলস নামে একটা টুলস আছে, সেখানেও প্লাগারিজম চেকার আছে, স্মল এসইও টুলস। এখানে যদি একটা লাইন দিয়ে যদি অন্য বিভিন্ন জায়গা থেকে লাইন নিয়ে করে বা অন্য, হ্যাঁ, বুঝতে পেরেছি। বিভিন্ন জায়গা থেকে যদি কপি করে, তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে সে যেখান থেকেই কপি করুক, তার লাইন এটা বের হয়ে আসবে। আপনি এইভাবে আরো 2-4টা লাইন আপনি এভাবে চেক করে দেখেন। হ্যাঁ, আমি একটা লাইন করেছি, এভাবে 2-4টা লাইন এভাবে চেক করে করে দেখেন, ঠিক আছে? প্যারাগ্রাফের সব ফার্স্ট লাইন হ্যাঁ, গুলো নিতে হবে নাকি? যে যেখান থেকে খুশি আপনি নেন, ঠিক আছে? আপনি আপনার খুশি মতো যে কোনো একটা লাইন এভাবে নেন, প্রথম দ্বিতীয় 3-4টা নিলেই তো বোঝা যায়। এই ওয়েবসাইটের 3-4টা আর্টিকেলের কন্টেন্ট চেক করলেই তো বোঝা যায় এটা ইউনিক কি ইউনিক না, তাই না? আচ্ছা, স্যার সেই ক্ষেত্রে যদি রেফারেন্স দেওয়া থাকে সেই ক্ষেত্রে মানে একটা আর্টিকেল লিখলাম কিন্তু হ্যাঁ, রেফারেন্স দিয়ে অনেক আর্টিকেল লিখলাম, হ্যাঁ, যখন রেফারেন্স দিয়ে লেখে তখন তো ইন্ডিভিজুয়ালি ওয়েবসাইট না, যখন রেফারেন্স দেয়া আছে তখন সেক্ষেত্রে বিষয়টা ব্যতিক্রম, ঠিক আছে? ব্যতিক্রম হবে। ধরেন কারো কোটেশন কারো দিল, কারো হয়তো কোনো অন্য কোনো রিপোর্ট দিল সেটা। এছাড়া এখানে প্লাগারিজম চেকারে এসেও আপনি চাইলে আর্টিকেলের কয়েকটা লাইন এখানে এনে ছেড়ে দিলেও সে চেক করতে পারবে যে কতটুকু ইউনিক আছে এটা। ওকে, তো এখানে ক্যাপচা কোড দিতে হবে, দিলে LIYSS দিয়ে আমরা চেক করে দেখতে পারি। হ্যাঁ, একটু বলে দেন। ব্যাচ নাম্বারটা সবাই লিখে নেবেন। হ্যাঁ, ব্যাচ নাম্বারটা একটু চেঞ্জ হয়েছে। BBCIT সব বড় হাতের। BB-CIT-1102 সিএটি দ্বারা কি ডিভিশন? পুরোটা সিগনেচার দিবে যত আছে।
হ্যাঁ, যেগুলো আমি ডেট দিয়ে দিচ্ছি, আবার বাড়তি যেন দিয়ে দেয়, ডেট পর্যন্ত। ঠিক আছে? এখান থেকে শুরু করে এই ডেট পর্যন্ত দিয়ে যাবে। হ্যাঁ, এই ডেট পর্যন্ত দিয়ে দেবে, আজকে তারিখ পর্যন্ত। এটা একটা হচ্ছে আমরা এখানে তো কি করতে হবে, ডুপ্লিকেট কন্টেন্ট রয়েছে এমন সাইটে আমরা কি করব না, আমরা ব্যাকলিংক করব না। ঠিক আছে? এবার আবার কথা আছে, ধরেন কোন সাইট, যে সাইট কি করলো, ডুপ্লিকেট কন্টেন্ট নাই,